আচ্ছা, দেখি আমরা। তাইলে আসলে আমরা আমরা যেখানে ছবিটা আঁকছি, এটা ছবিটা আসলে কি, ছবিটা আসলে হচ্ছে যে কিভাবে অ্যাজাইলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কাজ করা হয়, মানে প্রজেক্টটাকে এক্সিকিউট করা হয় অ্যাজাইল। হ্যাঁ, সেটি কিন্তু আমরা এখানে গত ক্লাসে আলোচনার বিষয় ছিল যে হাউ অ্যাজাইল ওয়ার্কস। ঠিক আছে, তো দেখেন এখানে খুব চমৎকার ভাবে করেছে সাইফুল ইসলাম। হুম। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতেছি, তিনটা রোল দেখছি তাই না, প্রোডাক্ট ওনার, তারপরে আপনার টিম লিড দেখতে পাচ্ছি, প্রজেক্ট ম্যানেজার, স্কাম মাস্টার, ফ্লো মাস্টার। ঠিক আছে, ক্রস ফাংশনাল টিম, প্রজেক্ট টিম এবং ডেভেলপমেন্ট টিম। ঠিক আছে, তিনটা রোল সব অ্যাজাইল প্রজেক্টে। এই তিনটা রোল থাকেই, এর সাথে এডিশনাল রোল থাকতে পারে, কিন্তু এই রোল থাকবেই, এই তিনটা থাকবেই। ঠিক আছে। ওকে, দেন আর্টিফ্যাক্টস গুলো মনে আছে? আর্টিফ্যাক্টস তিনটা: প্রোডাক্ট ব্যাকলগ, কিংবা অনেকে সিম্পলি ব্যাকলগ বলে। আর আইটারেশন ব্যাকলগ হচ্ছে কোন একটা ইটারেশনে যদি আমরা, হ্যাঁ, ইটারেশন ব্যাকলগ। আর হচ্ছে ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্ট আসলে ইনক্রিমেন্টাল না, ইনক্রিমেন্ট। ঠিক আছে, সাইফুল, সাইফুলকে জয়েন করেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনার ইনক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট। আর ইভেন্টস গুলো কি, ইটারেশন, সেটা সবচেয়ে বেশি ইউজ হয় 2 সপ্তাহ ইটারেশন, 2 উইকস। আর ম্যাক্সিমাম 4 উইকস ইউজ হয় আর কি। হ্যাঁ, 2 থেকে 4 এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আইটারেশন এক্সিকিউশন, তারপর আইটারেশন প্ল্যানিং, ব্যাকলগ গ্রুমিং বা রিফাইনমেন্ট, ইটারেশন রিভিউ, ডেইলি স্ট্যান্ড আপ অথবা ডেইলি স্কাম, কিংবা ডেইলি কোঅর্ডিনেশন মিটিং। আর লাস্টেরটা হচ্ছে লেসন লার্ন সেশন। অ্যাজাইলের সবচেয়ে বেশি শব্দটি ইউজ হয় রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে। আর পরে আমরা আরো তিনটা জিনিস লিখেছিলাম, সেটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি, ডেফিনেশন অফ ডান, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তিনটা কিন্তু একই, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আন্ডারে না এটা। ঠিক আছে সাইফুল? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে 1 নম্বর হচ্ছে ডেফিনেশন অফ রেডি, 2 নম্বর হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, 3 নম্বর হচ্ছে ডেফিনেশন অফ ডান। মানে নাম্বারের কোনো মাহাত্ম নাই, জাস্ট এমনি বললাম আর কি। আর আমরা বলছি যে ইটারেশন ইকুয়াল টু স্প্রিন্ট। যে যেসব জায়গায় আমরা ইটারেশন শব্দ ইউজ করেছি, অনেক অ্যাজাইল টিম এটাকে স্প্রিন্ট বলে। ঠিক আছে, স্প্রিন্ট বলে। আর ইউজার স্টোরি নিয়ে আমরা একটা কথা বলেছিলাম, তো সেটা নিয়ে আমরা ডিটেইলে যাইনি, জাস্ট বলেছি যে সমস্ত সাউন্ড নয়েজ আসতেছে। হ্যাঁ। ওকে, তাহলে আমরা মনে হয় সাইফুল, আপনি যেহেতু ড্র করেছেন, তাহলে এখন আপনি একটু যদি এক্সপ্লেন করতে পারেন যে আমরা আসলে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিভাবে আমরা কাজটা করবো। ব্যাকলগ দিয়ে শুরু হয় আর শেষে কি হয়, ইনক্রিমেন্ট তৈরি হয়। ইনক্রিমেন্টের ছবি আছে এখানে। একটা 2 সপ্তাহ ইটারেশন শেষ হলে কি হবে, ইনক্রিমেন্ট তৈরি হবে তাই না? এটা শেষ হয়ে যাওয়ার পরে কি হবে, ইনক্রিমেন্ট আমরা কাস্টমারকে দেবো তাই না? ঠিক আছে, তাহলে এটা ইনক্রিমেন্ট কিন্তু আমরা কাস্টমারকে দেবো। কাস্টমার আমরা এঁকেছি যে, হ্যাঁ, মাথায় মুকুট থাকবে আর কি, এবং কোমরে হাত দিবে। ওকে, তাহলে সাইফুল কি বলতে পারবেন আমাদের, একটু বলেন যে কিভাবে কাজ করে সবগুলো জিনিস। সাইফুল, সাইফুল কি শুনতে পাচ্ছেন নাকি? রায়হান কোথায়? স্যার আমি শুনতে পাচ্ছি, ওই যে সালুয়া বোধহয় অফলাইন আমি হয়ে আছি স্যার। আছে। অফিস হয়ে গেছে? আচ্ছা, ওকে, তাহলে রায়হান শুরু করেন নাকি? স্যার, জি স্যার, করতে হ্যাঁ, পারি স্যার। বল। স্যার, প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে আসলে আমরা আমার কাস্টমার অথবা প্রোডাক্ট ওনার যখন একটা কাজ নিয়ে আসে তখন হচ্ছে সেই কাজের অনেকগুলি স্টেপ থাকে। আমার কোন কোন কাজগুলি করতে হবে, কোনটা মেজর কোনটা মাইনর কাজ, এগুলিকে আমরা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগে, আমরা না, প্রোডাক্ট ওনার হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগে আপনার লো প্রায়োরিটি থেকে হাই প্রায়োরিটি, মানে বটম টু টপ সাজানো হয়।
হাই আচ্ছা। প্রায়োরিটি টাস্ক গুলো সবার উপরে থাকে, রিলেটিভলি লো প্রায়োরিটি টাস্ক গুলো নিচের দিকে থাকে। হুম। এই প্রোডাক্ট ব্যাকলগটা রেডি হওয়ার পরে কাজ হচ্ছে হচ্ছে তার আইটারেশন ব্যাকলগের দিকে যাওয়া, যেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগের মেইন ক্রাইটেরিয়া। হুম। ইম্পর্টেন্ট টাস্ক গুলোর মধ্যে ওই স্প্রিন্টের মধ্যে আমরা যে কয়টা কাজ করতে পারবো ওই হুম। কাজগুলিকে স্যার ব্যাকলগে নিয়ে আসা হয় প্রথম স্টেজে। সেখানে আমরা ধরছিলাম 3টা কাজ আমরা হয়তো করবো প্রথম স্প্রিন্টের জন্য, যেটা আমরা 2 সপ্তাহ ধরতেছি। সেটাই হচ্ছে স্যার ব্যাকলগের আইটেম। আর ব্যাকলগে আসার পরে টু ডুতে যেটা হয়, টু ডুটা হচ্ছে স্যার এই কাজগুলো আহ, এই করা হয় স্যার প্ল্যানিং এর প্রথম 3 থেকে 4 ঘন্টায়, যেটা আমরা স্প্রিন্ট শুরু করি। হ্যাঁ। এবং শুরুতে কে কোন কাজটা করবে সেলফ অ্যাসাইনিং করে নেওয়া যায়, যে আমি যে কাজটাতে ভালো পারি আমার টিম মেম্বার হিসেবে, আমার টিমের একজন মেম্বার হিসেবে আমি ওই কাজটাকে নিজেকে অ্যাসাইন করবো যে হ্যাঁ, এই 3টা কাজের মধ্যে 1 নাম্বার কাজটা আমি ভালো পারি, এটা আমি টেক কেয়ার করবো আমার টিম সহ। আর 2 নাম্বার কাজটা হয়তো আরেকজন টেক কেয়ার করবে। এইভাবে হচ্ছে টু ডু লিস্টে চলে যাবে যে কে কোন কাজটা ভালো পায়। এবং স্যার টু ডু লিস্টে এটা যাওয়ার পরে প্রত্যেকটা কাজ আমি আসলে প্রত্যেকটা কাজ যে ডেলিভারি দিব, ডেলিভারির জন্য কিছু একসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে যে কোন পোর্শনটা হইলে এটা আমি ডেলিভারি দিব, আর কোন পোর্শনটা হইলে বলতে পারবো যে কাজটা শেষ হয়েছে। সেগুলি হচ্ছে স্যার ওই একসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে ওই টু ডু লিস্টের উল্টা দিকে হয়তো লেখা থাকতে পারে যে হ্যাঁ, এই কাজটা এভাবে শেষ হলে আমি বলতে পারবো যে এই কাজটা শেষ হয়েছে। এবং আমার যদি একসেপ্টেন্স ক্রাইটেরিয়া সবকিছু রেডি হয়ে যায়, পরে পরের সেকেন্ড ধাপে মানে 3 থেকে 4 ঘন্টার পরে হয়তো আফটার লাঞ্চ আমরা সেটা এক্সিকিউশনের দিকে চলে যেতে পারি, যেটা আমরা এখানে 3 নাম্বার পয়েন্টে আর কি আইটারেশন ব্যাকলগে বলতেছি ডুইং। আমরা কাজটা করব, ফিজিক্যালি শুরু করব। হুম। আর ডুইং এও একটা সেম জিনিস, একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে থাকে ডেফিনেশন অফ ডান। সেটা যদি হয়ে যায় তখন হচ্ছে স্যার আমরা ওই ডেলিভারি করবো আর কি। বা আমি আমার ওই প্রোডাক্ট ওনারকে দেখাইতে পারি তার কোনো মতামত আছে কিনা, সেও দেখলো। সেটা এইভাবে চলতে চলতে লাস্ট উইকে গিয়ে আসলে কাস্টমারকে দেখানো। এটা হচ্ছে স্যার আইটারেশন ব্যাকলগের কাজ। আর আইটারেশন ব্যাকলগের এই কাজগুলোতে টিমটা ইম্পর্টেন্ট। টিম মেম্বারদের মধ্যে কোলাবোরেশন করে নিজের কাজটা নিজে বুঝে নেওয়া এবং আহ, নিজেই ডেলিভারি দেওয়ার জন্য ডেডলাইন ফিক্স করা, যেগুলো আমরা প্ল্যানিং এর প্রথম 1 থেকে 4 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে করা হয়। আমি এই কাজগুলি করব, আমি এই টাইমের মধ্যে করতে পারবো, আমি এতটুকু ডেলিভারি দিতে পারবো। আমার আমার মধ্যে কি কি রেসপন্সিবিলিটি থাকা উচিত নিজে নিজে অ্যাসাইন করা আর কি সব। আর আমার অ্যাসাইন জবের সাথে আমার যদি কোনো অবস্টাকলস থাকে, আমার কোনো প্রবলেম হইতেছে, সেই প্রবলেমটাকে দূর করার কাজ বা আমাকে একটু গাইডলাইন দেওয়ার কাজটা করে আমার টিম লিডার। আর এখানে পুরা ক্রস ফাংশনাল টিমটা পুরাটা মিলে ওই 3-4টা জব রেডি করে আমার ওই আইটারেশন উইকের লাস্ট দিনে হচ্ছে ডেলিভারি করে কাস্টমারকে দিয়ে, কাস্টমারকে যে প্রোডাক্ট রিভিউ করানো হয় সেইখানে গিয়ে আর কি স্যার দেখানো আর কি একটা ফাংশনাল সফটওয়্যার বা ফাংশনাল প্রোডাক্ট আমি ডেলিভারি দিলাম আমার প্রথম আইটারেশন স্প্রিন্টে। এটাই বোঝানো হয়েছে স্যার। ঠিক আছে না, সবাই কি মোটামুটি বুঝতে পেরেছি না যে মানে এই জায়গাটাতে আমরা 3-4 ঘন্টা ইটারেশন প্ল্যানিং করি, তাই না? যেখানে আমরা 2টা ফেজে করি। প্রথম ফেজে আমরা গোল সেট করি, হোয়াই, কেন আমরা ইটারেশনটা করব। হ্যাঁ, তারপরে হোয়াট সেট করা হয়, হোয়াট। ঠিক আছে, এই 1 এবং 2 নম্বরটা প্রথম ফেজে হয়, ফেজ 1। ফেজ ওয়ান। তারপরের ফেজে আমরা হাউটা করি, হাউটা মেইন পরে হচ্ছে, প্রথম ফেজটা মেইন লিড দেওয়া হচ্ছে প্রোডাক্ট ওনার, আর পরের ফেজটা লিড দেওয়া হচ্ছে টিম। ঠিক আছে, টিম নিজেই ডিসাইড করে কিভাবে কাজটা করবে। হ্যাঁ, আর ডেফিনিশন রেডি মানে হচ্ছে একটা চেক লিস্ট, যেখানে আসলে আমরা কাজ এখন এক্সিকিউশন শুরু করতে পারবো কিনা সেই চেক লিস্টটা এখানে থাকে আর কি। হ্যাঁ, এই চেক লিস্টের এক্সাম্পল আমরা সামনে দেখবো যে কি কি চেক লিস্টে থাকতে পারে, এবং এটা কোনো ফিক্সড চেক লিস্ট না, এটা আসলে বিভিন্ন সময় বাড়বে বা কমবে। ঠিক আছে। আমি স্যার আহ, গোল সেট করা এবং হোয়াট এই দুইটা প্ল্যানিং এর ওই সেক্টরে রাখছিলাম প্রথম 3-4 ঘন্টায়, সাইফুল ভাই যেটা সেকেন্ড স্লটে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা এখানেই হবে আর কি, এখানেই হবে আর কি, ওই তিন আচ্ছা চার আচ্ছা। ঘন্টার মধ্যে কাজগুলো করবে আর কি। আর কেউ কি বলতে পারবো যে আমরা ইয়াটা কখন করবো, ডেইলি স্ট্যান্ড আপ?
রায়হান ছাড়া, রায়হান আর সাইফুল ছাড়া ডেইলি স্টার্ট আপ বা ডেইলি কোঅর্ডিনেশন মিটিং আমরা কখন এটা করব? ভাইয়া বলেছিলেন যে এটা কাইন্ড অফ স্ট্যান্ড আপ মিটিং, লাইক হুম ফর হুম 15 মিনিটস, কাজ শুরু হুম। করার আগে প্রতিদিন জাস্ট রিভিউ প্রতিদিন, করার এবং হ্যাঁ, কি কি কাজ করা হবে সেটার একটা মানে যাতে আলোচনা করা যায় আর কি। রাইট। এভরিডে, জি তাই না? ভাইয়া, প্রতিদিন এভরিডে হবে। সবাই, হ্যাঁ, প্রতিদিন কাজ 15 minutes। করার শুরুতে সবাই একসাথে গোল হয়ে তারপর ডেইলি স্ট্যান্ড আপটা করতে হবে এভরিডে। এভরিডে। তাহলে এটাও কিসের জন্য? কোলাবোরেশন জন্য না, টিমের কোলাবোরেশন, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করে ডেইলি কাজগুলো কিভাবে কোলাবরেট করা যায় সেটা আসলে আমরা করিয়েছি কোঅর্ডিনেশন মিটিং এ, ঠিক আছে? তো এটাও কিন্তু আর ওয়ান কাইন্ড এখানে ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট, বোধহয় ঠিকই ইন্সপেক্ট এন্ড ডে- অ্যাডাপ্ট। আর ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এর মধ্যে তিনটা প্রশ্ন থাকে, আমরা কি করলাম, কি করব, আর কি কি বাধা ছিল, কিভাবে ওভারকাম করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তিনটা এজেন্ডা নিয়ে আমরা সবসময় কথা বলি, এর বাইরে না। ঠিক আছে, এজেন্ডা তিনটা। এখন ধরেন ডেইলি স্ট্যান্ড আপ করতেছি আমরা, ডেইলি স্ট্যান্ড আপের টাইম স্লট কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিটস ভাইয়া। হ্যাঁ, 15। লেস, মানে এটা আসলে বলা হয় এরকম, হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু 50, সরি, লেস দেন ইকুয়াল টু 50 মিনিটস, হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, কোনোভাবে ফিফটি আর মিনিটস বেশি না। তিনটা এজেন্ডা থাকে ভাইয়া, গতকালকে স্ট্যান্ড আপ থেকে আজকে পর্যন্ত কি করেছি, আজকে থেকে কালকে পর্যন্ত কি করব, আর ইম্পেডিমেন্টস বা হেল্প, কারো কোনো হেল্প লাগবে। রাইট। তো এটা কিন্তু সবার নিজেদের রেসপন্সিবিলিটি, সবাই নিজেদের বলবে যে নিজে গতকাল কি করেছি, আজকে কি করব, আমার কোনো হেল্প লাগবে কিনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্সপেকশন অ্যাডাপ্ট করে এগিয়ে যাওয়া আর কি, হ্যাঁ, প্রতিদিন কোলাবরেট করা নিজেদের মধ্যে। তাহলে এই স্ট্যান্ড আপ মিটিং এ নর্মালি থাকবে হচ্ছে পুরো টিমই থাকবে, হ্যাঁ, প্রোডাক্ট ওনার, স্কাম মাস্টার বা টিম লিডার এবং হচ্ছে আপনার ফুল টিম সবাই থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে রেট্রোস্পেক্টিভ আমরা কখন করি? একদম লাস্ট, তাই না? 2 সপ্তাহের মধ্যে লাস্ট হচ্ছে রেট্রোস্পেক্টিভ। তাহলে এখানে আমরা কি করি রেট্রোস্পেক্টিভে? ডিসটেন্স এটাতে লার্নড। ভাইয়া বলেছিলেন যে ইন্সপেক্ট এন্ড অ্যাডপ্ট দ্য প্রসেসেস, মানে আমরা আগের যে বিষয়গুলো, আমাদের যে ফাইন্ডিং গুলো আছে সেগুলোকে আবার অ্যাডাপ্ট করার জন্য এবং অ্যাকোমোডেট করার জন্য কাইন্ড অফ একটা রিভিশনের মতো আর কি এটা। তারপরে আরো কিভাবে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা যায়, সিআই কিন্তু এটা না, এটা আসলে রাইট। সিআই ইভেন্ট, কিভাবে কন্টিনিউয়াসলি ক্যান ইমপ্রুভ অ্যাজ এ টিম। এখানে আমরা টিমের পারফরমেন্স দেখবো, প্রসেস দেখবো, কাজগুলো দেখবো কিভাবে করলাম, আরো কিভাবে ভালোভাবে করা যায়, কোনগুলো খারাপ হয়েছে ওগুলোকে বাদ দিয়ে দেবো, হ্যাঁ। এই কাজগুলো আমরা করি হচ্ছে এই যে রেট্রোস্পেক্টিভে, ঠিক আছে? তাহলে রেট্রোস্পেক্টিভটা কিন্তু পুরো একদম 12 নম্বর প্রিন্সিপালকে রিজাম্বল করতেছে, তাই না? রেট্রোস্পেক্টিভ অ্যাজ ওয়েল 12 নম্বর প্রিন্সিপাল। এবং এটাও কিন্তু একটা ইন্সপেক্টর অ্যাডাপ্ট ইভেন্ট। এখানে একটা প্রসেস পার্থক্য বলেছিলাম ইমপ্রুভমেন্ট। যে এই দুইটা সেশনের মধ্যে মেইন পার্থক্য কি? একটাতে কাস্টমার ইনভলভমেন্ট থাকবে, একটাতে থাকবে না। একটা প্রসেস ইমপ্রুভমেন্ট, একটা প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা প্রোডাক্টটা দেখাচ্ছি, ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং সিস্টেমটা দেখাচ্ছি আমরা। এখানে কাস্টমারই মেইন, কাস্টমার থাকবে, আর এখানে কিন্তু কাস্টমার থাকবে না। কেননা আমরা নিজেরা নিজেরা ইন্টারনাল, হ্যাঁ, ইমপ্রুভমেন্টের ডিসকাশন করছি, এখানে অন্যদেরকে ইনভলভ করার দরকার নেই, আমরা নিজেরাই নিজেদেরকে ইনভলভ করে এটা ইয়া করবো। ওকে। আর ডেফিনেশন অফ ডান, এখানে কিন্তু এই সব যে আইটেম গুলো ডেফিনেশন অফ ডান পাস করবে সেগুলোই শুধুমাত্র কাস্টমারকে দেখানো যাবে, যেটা পাস করে নেই সেটা কাস্টমারকে কাছে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই যে পাস করলো কি ফেল করলো এটা কিন্তু প্রোডাক্ট ওনার এই যে থ্রু আউট দা লাইফ সাইকেল কি দেখতে থাকবে, চেক করবে। যখনই কোনো আইটেম হবে প্রোডাক্ট ওনার নিজে দেখবে, বা কাস্টমারকে যদি ইনভলভ করে দেখানো দরকার হয় এর মাঝখানে কিন্তু কাস্টমারকে ইনভলভ করে সে দেখাতে পারে, হ্যাঁ। এই কাজগুলো করবে কিন্তু। ওকে। আর কি আছে? আর একটা একটা জিনিস আমরা ইয়ে করেছি, 4 নম্বরটা, ব্যাকলগ গ্রুমিং কিংবা রিফাইনমেন্ট। এটাতে কি কি মনে আছে কার? হোয়াট ইজ ব্যাকলগ রিফাইনমেন্ট? ভাইয়া, পুরো ইটারেশনে 10% টাইম হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং করতে হবে। প্রোডাক্ট গ্রুমিং এর সাথে যেসব কাস্টমার রিভিউ, প্ল্যানিং ইত্যাদি হয় নাই স্যার, ভাইয়া সেগুলো করা লাগবে। আর অ্যাজ পার প্ল্যানিং ভাইয়া প্রতি সপ্তাহে মিনিমাম 1 ঘন্টা করা লাগবে। আর নেক্সট 3 থেকে 5টা আইটেম ইটারেশন যেগুলো করা আছে সেগুলো রেট্রোস্পেক্টিভ, গুড হেলথ বা গুড প্রোডাক্ট ব্যাকলগ হিসেবে প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং এ চলে যাবে। আমার ভাই এতটুকু মানে আমি বুঝছি ভাইয়া।
তো আরেকটু ক্লিয়ারলি কারো আছে ব্যাকলগ? এটা কিন্তু ব্যাকলগ গ্রুপিং মানে একটু লিখে রাখবেন সবাই, এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ গ্রুপিং। হ্যাঁ, স্যার এটা এখানে কিন্তু যেটা ইটারেশন ব্যাকলগ না। বুঝেছি স্যার, আহ, আমরা তো প্রথম সপ্তাহে বা প্রথম 2 উইকের স্প্রিন্টের জন্য 3টা কাজ নিয়েছিলাম। হুম। 3টা আসলে কমপ্লিট করতে পারলাম কিনা এটা তো প্রথম স্প্রিন্টের শেষের দিন আমরা জানবো, এবং সেটা সাপেক্ষে ডিফাইন করবো আমরা নেক্সট উইকে আসলে 3টা কাজই নিবো, পারতেছি কিনা, বা আমাদের কি শর্ট হয়ে যাচ্ছে কিনা, বা আমরা কি 4টা নিতে পারবো কিনা। সেটা আগের সপ্তাহের সাথে কম্পেয়ার করে, আগের সপ্তাহের ড্রব্যাক লস সবকিছু ক্যালকুলেট করে নতুন হয়তো 2টা কাজ নিলাম। প্রথম সপ্তাহে যে 3টা শেষ করতে পারিনি, সেখান থেকেও একটা কাজ অ্যাড হয়ে পরের সপ্তাহের এই প্রোডাক্ট ব্যাকলগ চলে যাবে স্যার আমাদের ব্যাকলগের প্রথম স্টেজে। প্রথম 3টা কাজ পারিনি, 2টা পারছি, একটা কাজ পেন্ডিং ছিল, আরো 2টা কাজ অ্যাড করে আমাদের টাইম ফ্রেমের মধ্যে যেটি করতে হবে সেটাকে আমরা ওই ব্যাকলগ লিস্টে তুলেছি। এ, মানে রিভিউ এবং ইন্সপেকশন দুটোই করে আর কি। না, এটা কি আপনি এখানে তো 2 সপ্তাহ 2 উইকস এর মধ্যে কি 1 সপ্তাহের মধ্যেই কথা বলতেছেন যে না না আপনি? স্যার, 2 সপ্তাহ শেষেই, আচ্ছা, আহ, শেষে। হ্যাঁ 2 সপ্তাহ শেষে, কাজটা শুরু করার আগে ওই ফাইনাল সেশনে যেটা আর কি স্যার, লাস্টের 3-4 ঘন্টা, হুম। আহ, ওই দিন হয়তো আমরা পরের দিনে যে কাজটা শুরু করব বা মাঝখানে একদিন গ্যাপ দিয়ে যে নতুন আমাদের স্প্রিন্ট শুরু হবে সেখানে হইতে পারে, বা ওই পরের পরের স্প্রিন্টের প্রথম 3-4 ঘন্টার প্ল্যানিং এর মধ্যেও হইতে পারে। ভাই এটা কি এরকম যে আপনি আপনি বলেছিলেন যে ব্যাকলগ গ্রুমিং বলতে প্রোডাক্ট ব্যাকলগকে বোঝাবে, হুম। এবং হুম। প্রোডাক্ট ব্যাকলগটা এরকম হবে যে এটা বেসিক্যালি ডিমান্ড ড্রিভেন, যদি এটা ডিমান্ড থাকে তাইলে এরকম ব্যাকলগ ক্রিয়েট হবে। এরকম কি এরকম কি বিষয়টা? ব্যাকলগ না, না, সবার ঠিক মানে কিছু কিছু পার্সিয়ালি সবারটাই ঠিক আছে। 1 নম্বর হচ্ছে ব্যাকলগ গ্রুমিং করা হবে কিন্তু নেক্সট ইটারেশনের জন্য, হ্যাঁ, এই ইটারেশনের জন্য না। যেটা কারেন্ট চলতেছে এটা না কিন্তু। কিন্তু এই সময় করবো আমরা, যেটা রিদওয়ান বললো যে প্রতি সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টা কিংবা 10% টাইম। হ্যাঁ, কিসের জন্য? যে আসলে এই 3টা ফিচার নিয়ে আমরা শুরু করেছি, এই 3টা এখানে নিয়ে আসছি। বাকিগুলো ডিটেল করতে হবে। ডিটেল জানি কিনা, কাস্টমারের কাছে যদি কোনো মিটিং দরকার হয় সেই মিটিং গুলো আমরা করব, সবগুলোর এস্টিমেট করতে হবে। হ্যাঁ, ডিটেল ডাউন করতে হবে, আবার প্রায়োরিটি চেঞ্জ করতে হবে। কোনো প্রায়োরিটি হয়তো নিচ থেকে উপরে চলে যাবে, কোনটা হয়তো উপর থেকে নিচে চলে আসবে। কোন একটা আইটেম হয়তো আমরা ধরেছিলাম যে করবো 4 নম্বরে, কিন্তু দেখা গেল এটা দরকারই নাই, বাদ দেবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করব হচ্ছে ব্যাকলগ গ্রুমিং। ঠিক আছে? যাতে, কেন করছি ব্যাকলগ গ্রুমিং? যাতে যখন নেক্সট এই 2 সপ্তাহ পরে কি হবে, আবার তো আমরা পরের ইটারেশন শুরু করবো, তাই না? তাহলে পরের যে 2-3টা আইটেম নিয়ে আমরা শুরু করবো, সেই আইটেম গুলো যাতে অলরেডি রেডি থাকে, আমরা যাতে ডাইরেক্টলি প্ল্যানিং এ চলে যেতে পারি। ঠিক আছে? প্রতিটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এগুলো ফাইন্ড আউট করা কিন্তু এই যে গ্রুমিং সেশনের কাজ। তারপর কোনো একটা কনফিউশন আছে, কাস্টমারের কাছে শুনতে হবে, জানতে হবে, মিটিং করতে হবে, সেগুলো কিন্তু আমরা করে ফেলবো গ্রুমিং গ্রুমিং সেশনে। মেইন গোল হচ্ছে যাতে আমরা নেক্সট ইটারেশন খুবই স্মুথলি শুরু করতে পারি, নেক্সট ইটারেশন। এবং প্রোডাক্ট ব্যাকলগের একটা গুড প্রোডাক্ট ব্যাকলগ, হেলদি প্রোডাক্ট ব্যাকলগের ক্যারেক্টারিস্টিক কি কারো মনে আছে? আপনার প্রোডাক্ট ব্যাকলগটা হেলদি কিনা বুঝবো কিভাবে? হ্যাঁ, নেক্সট 3 থেকে 5টা আইটেম ইটারেশন করা থাকলে সেগুলো যদি আমার হুম। প্রিপ্লেস থাকে তাহলে হচ্ছে গুড হেলথ বা গুড প্রোডাক্ট ব্যাকলগ বলা হয় ভাইয়া। তার মানে আমরা এমন ভাবে অলরেডি ডিটেল ডাউন করে রাখবো যাতে এই ইটারেশনের পরে নেক্সট যে 2-3টা ইটারেশন হবে সেগুলো অলরেডি আমাদের হাতে কাজ আছে, একদম ডিটেল আছে, আমরা শুরু করতে পারবো। এটাকে আমরা একটা হেলদি প্রোডাক্ট ব্যাকলগ বলি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এই যে আমরা পুরা, আর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো, এখন আর কারো কোশ্চেন আছে কিনা? আমরা তো নিজেরা ডিসকাস করছিলাম, ফ্লোটা কি বুঝতে পেরেছি? তাহলে ফ্লোটা খুবই সিম্পল ভাবে যদি আমরা আরেকবার বলি, যে প্রথমেই প্রোডাক্ট ওনার, তাই না? প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করবে কার সাথে কথা বলে? কাস্টমারের সাথে কথা বলে। ঠিক আছে? এবং সে প্রায়োরিটাইজ করবে কিসের উপর বেস করে প্রায়োরিটাইজ করবে প্রোডাক্ট ব্যাকলগ? কাস্টমারের কাস্টমারের ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া। কাস্টমার এক্সপেকটেশন, কিংবা বলতে পারি আমরা ভ্যালু। ভ্যালু কোনটা সবচেয়ে ভ্যালু ক্রিয়েট করবে কাস্টমারের জন্য, সেটা টার্গেট করে আমরা প্রায়োরিটাইজ করবো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে প্রোডাক্ট ব্যাকলগের ওনার কে? প্রোডাক্ট ব্যাকলগের ওনার কে? প্রোডাক্ট অ্যাকাউন্টেবল ওনার। কে প্রোডাক্ট ব্যাকলগের জন্য? প্রোডাক্ট প্রোডাক্ট ওনার। ওনার। নামই তো প্রোডাক্ট ওনার। হ্যাঁ, তার মানে প্রোডাক্ট ওনার সেই প্রোডাক্টটা ওন করবে, এবং এই প্রোডাক্ট ব্যাকলগের কিন্তু পুরোটার দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট ওনারই দায়িত্ব থাকবে। হ্যাঁ, অ্যাকাউন্টেবল। এই যে আমরা বললাম যে প্রোডাক্ট ব্যাকলগে বিভিন্ন আইটেম আমরা যোগ করছি, এই যোগ কে করতে পারে? এই আইটেম গুলো প্রোডাক্ট ব্যাকলগে আইটেম কে যোগ করতে পারে? প্রোডাক্ট কাস্টমার ওনার। পারবে? প্রোডাক্ট ওনার। কাস্টমার প্রোডাক্ট পারবে? ওনার কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্ট ওনার করবে, কাস্টমার নিজে করবে না। কাস্টমার তো নিজে করতে পারবে, হ্যাঁ, যদি পারে। চায় না? যদি চায় যে আমি একটা দিয়ে দেবো ফিচার, কাস্টমার যদি চায় বা আমার টিমের কেউ চাচ্ছে, তাহলে কি করবো? মনে রাখতে হবে প্রোডাক্ট ব্যাকলগে যে কেউ যে কোনো আইটেম অ্যাড করতে পারে, কিন্তু এটা থাকবে কি থাকবে না সেই ডিসিশন নেওয়ার দায়িত্ব কার? প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনারের। কিন্তু এটা ওপেন, যে কেউ এখানে দিতে পারে, কিন্তু এটা থাকবে কি থাকবে না তার ডিসিশন নেওয়ার অথরিটি আছে প্রোডাক্ট ওনারের। কিন্তু অ্যাড করতে পারে এনিওয়ান, ইভেন কাস্টমার ক্যান অ্যাড। ওকে, তাহলে আমরা হয়ে গেল। এখানে মনে রাখতে হবে, দেখবেন যে প্রোডাক্ট ব্যাকলগ আমরা যেভাবে এঁকেছি, প্রোডাক্ট ব্যাকলগে আরেকটা আমি দেখাবো যে এইভাবে আঁকা হয়। হ্যাঁ, উপরের দিকে স্লিম থাকে, তাই না? যেমন ও করেছে, যেমন নিচের দিকে বেশ লার্জ, হ্যাঁ, উপরের দিকে খুব ডিটেইল থাকে, আর উপরে নিচের দিকে অনেক বড় থাকে। হ্যাঁ, এবং বড় গুলোকে অনেক সময় টি শার্ট করি না আমরা? টি শার্ট। হ্যাঁ, যেমন আমার টি শার্ট সাইজ হচ্ছে এক্স এক্সেল, হম, বা এক্সেল। আরেকজন হয়তো এক্স এক্সেল। হ্যাঁ, আবার কারো হয়তো মিডিয়াম, কারো স্মল। তো যেগুলো এই নিচে থাকে এগুলোকে আমরা বলি অনেক সময় এক্স, হ্যাঁ, এক্সেল। ঠিক আছে, মানে এগুলো আসলে অনেক বড়, এখনো ব্রেকডাউন করা হয়নি, এরকম বলা হয় আর কি। এই প্রতিটা ইউজার স্টোরি এই পাশে লেখা হয় হচ্ছে তার সাইজটা কত। এই সাইজটা অনেক সময় টি শার্ট দিয়েও করা হয়, যেমন এই উপরে গুলো অবশ্যই সবগুলো স্মল থাকতে হবে, এস। এস, মাঝখানে গুলো হয়তো মিডিয়াম, তারপর গুলো হয়তো লার্জ। ঠিক আছে, তারপর হয়তো এক্সেল। হ্যাঁ, ঠিক আছে। তার মানে যখন আমরা প্রথম ইটারেশন শেষ করব, পরে ইটারেশনে গিয়ে মিডিয়ামকে আমাদের ব্রেকডাউন করে স্মল করতে হবে। এটাকে বলা হয় টি শার্ট সাইজিং। একটু লিখে রাখি আমরা, টি শার্ট সাইজিং পরে আমরা করবো, একটা আলাদা আলোচনা করবো। প্রতিটা আইটেমকে আমরা জেনেরিক যে নামটা দেই সেটার নাম হচ্ছে পিবিআই। পিবিআই মানে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। ঠিক আছে, প্রতিটা আইটেমকে সিম্পলি বলা হয় পিবিআই, জেনারেল নাম। কিন্তু আমরা এটা অনেক সময় ফিচার বলি, ইউজার স্টোরি বলি, কিংবা মনে আছে এপিক বলা যায়, এপিক বলা যায়। এপিক, ইউজার স্টোরি কিংবা ফিচার। হ্যাঁ, এবং আমরা এটা একটা রিলেশন দেখিয়েছিলাম যে এপিক মানে খুব বড় চাঙ্ক অফ ওয়ার্ক। সেই এপিকটার মধ্যে থাকে হচ্ছে মাল্টিপল ফিচার্স, আর ফিচারের মধ্যে থেকে মাল্টিপল ইউজার স্টোরিজ, ইউজারের গল্পগুলো থাকে। ঠিক আছে, তো আমরা টার্ম গুলো শুনছি, অনেকগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, পরে আমরা দেখবো যে ইউজার স্টোরি কিরকম হয়, ইউজার স্টোরি কিভাবে লিখতে হয়, এগুলো আমরা পরে পড়াবো, আরো ডিটেল আছে। তো এইভাবে কিন্তু আমরা ব্রেকডাউন করি। আর ইউজার স্টোরির নিচে কি থাকে? ইউজার স্টোরিকে ব্রেকডাউন করে আমরা কি করি? কার মনে আছে? টাস্ক। টাস্ক টাস্ক তৈরি করি। বলে, টাস্ক। হ্যাঁ, কয়েকটা টাস্ক মিলে একটা কাস্টমার ইউজার স্টোরি আমরা ডেলিভারি দিতে পারি। ঠিক আছে, টাস্ক কি আসল। এই যে এখানে আমরা টু ডু লিস্টে কি লিখবো? আসলে মেইনলি টাস্ক গুলো লিখবো যে কি কি করতে হবে। আমি ছবি এঁকে দেখাচ্ছিলাম যে এখানে হয়তো একটা ফিচার দিতে হতো, আমার চারটা কাজ করতে হবে, সেই চারটা কাজ এখানে থাকবে, তার মধ্যে একটা নিয়ে আমি শুরু করে দিলাম। এইভাবে এটা আগাতে থাকবে। ডান মানে কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা মানে আদর্শ কেসে, আইডিয়াল কেসে ধারণা করছি যে আমাদের শেষ দিনে এসে এই সবগুলোই কমপ্লিট হয়ে যাবে, কোটে আর বাকি থাকবে না। ওকে, তাহলে আমরা ইটারেশন প্ল্যানিং এ কি করি অলরেডি আমরা বলেছি যে হোয়াই এবং হোয়াট সেট করি আমরা, যেটা প্রোডাক্ট ওনার দায়িত্ব। আর সেকেন্ড পেজে গিয়ে আমরা করি হচ্ছে হাউ। হ্যাঁ, এবং ডেফিনেশন রেডি অনুযায়ী আমরা দেখি যে সব করে ফেলছি কিনা আমরা, যদি হয় তাহলে উই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আর প্রতিটা ইউজার স্টোরির পিছনে থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। কোন কোন ক্রাইটেরিয়া মিট করলে কাস্টমার এই ইউজার স্টোরিকে অ্যাকসেপ্ট করবে, সেটাকে আমরা বলছি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর ডেফিনেশন ডান রেডি মানে হচ্ছে যে আমরা ইটারেশন এক্সিকিউশনে যেতে পারবো কিনা, সেই রেডিনেসটা হয়েছে কিনা। হ্যাঁ,
সেখানে আরো অনেক চেকলিস্ট থাকবে। চেকলিস্ট মানে যেমন প্রতিটা ফিচারকে আমরা ব্রেকডাউন করে টাস্কে তৈরি করেছি কিনা, প্রতিটা ইউজার হিস্ট্রিকে আমরা সাইজিং করেছি কিনা। টি শার্ট সাইজিং বা আরেকটা সাইজিং আছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা নাম হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্স। ফিবোনাচ্চি সিকোয়েন্স আমরা ম্যাথে পড়েছি না, যারা ম্যাথে পড়েছি বা আমরা এমনি জানি, ম্যাথের সাথেও খুবই জানা, এটা একটা জনপ্রিয় সিরিজ। আমরা যদি নাম্বার এইভাবে লিখি 0 1, তাহলে কি হবে, এটা যোগ করে আবার 1 পাচ্ছি, তাই না? এরপর 1 1 যোগ করে 2, 2 1 যোগ করে 3। এই যে আগের দুইটা যোগ করে পয়েন্টটা যে বের করা হয়, এইটাকে আমরা বলি হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। ঠিক আছে? তাহলে 8 আর 13 কত হবে, 21। এইভাবে সিরিজটা চলে। তো এই সাইজিং করার সময় যেটা সবচেয়ে স্মল সেটাকে আমরা বলি 1, যেটা তার চেয়ে ডাবল সেটাকে আমরা বলি 2। হ্যাঁ, আর 2 এর চেয়ে বেশি হলে 3, 3 এর চেয়ে যদি বেশি হয় তাহলে 5। এইভাবে আমরা সাইজিং করি। তাহলে যেমন টি শার্ট সাইজ ইউজ করতে পারি আমরা, আবার ফিবোনাচ্চি সিকোয়েন্স কিন্তু আমরা এক একটা আইটেমের সাইজ করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা বলতে পারি যে এটা সাইজ কত। ঠিক আছে? সো এটাকে বলা হয় অ্যাজাইলে এস্টিমেট করা বা সাইজিং করা প্রতিটা আইটেমটা বা ইউজার স্টোরিকে। তো কিভাবে করা হয়, কিভাবে ফিবোনাচ্চি সিকোয়েন্সে করা হয়, সেগুলো আমরা পরে আরো ডিল করবো। এখন জাস্ট একটু শুনছি আর কি টার্মগুলো। ওকে, তারপর আমরা এক্সিকিউশন শুরু করে দেবো, কাজ শুরু হবে। প্রতিদিন আমরা ডেইলি স্ট্যান্ড আপ করবো। ঠিক আছে? এবার লাস্টে গিয়ে আমরা প্রোডাক্ট দেখবো, ওয়ার্কিং সফটওয়্যার, আর আমরা রেট্রোস্পেক্টিভ করে, হ্যাঁ, এখান থেকে আমরা রেট্রোস্পেক্টিভ একটু কথা বলা দরকার। রেট্রোস্পেক্টিভ মেইন করার উদ্দেশ্য কি? কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করা, তাই না? এবার এখানে ধরেন আমরা সবাই মিলে ডিসকাস করে ফাইন্ড আউট করলাম যে আমাদের 10টা আইটেম আমরা ফাইন্ড আউট করেছি যে 10টা আমাদের ইমপ্রুভ করা দরকার। এই 10টা আইটেমকে বলা হয় কাইজেন আইটেম। কাইজেন শব্দটা অনেকে শুনেছি, এটা লিনের, হ্যাঁ, বা সিক্স সিগমা বা লিন বা টয়টা সিস্টেমের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে কাইজেন বলা হয়। চেঞ্জ ফর গুড, কাইজেন মানে হচ্ছে চেঞ্জ ফর গুড। সো এই যে 10টা আইটেম, এর মধ্যে আবার প্রায়োরিটাইজ করা হয় যে এই 10টাই আসলে কিন্তু ইমপ্রুভমেন্ট একসাথে করা সম্ভব হয় না। কারণ যদি আপনি 10টা নিয়ে ইমপ্রুভমেন্ট শুরু করেন তাহলে দেখা যাবে একটাও হয়নি। এই জন্য কি করা হয়, এই 10টার মধ্যে আবার প্রায়োরিটাইজ করা হয় যে আমাদের এই 2 বা 3টা আমাদের টপ প্রায়োরিটি। এই 2 3টা আইটেম কোথায় নিয়ে যাই আমরা, খেয়াল করেন, এটা কিন্তু আমরা প্রোডাক্ট ব্যাকলগের টপে নিয়ে যাই। কারণ এই 3টা নেক্সট ইটারেশনে করতে হবে আমাদেরকে। কিংবা আরেকটা ডেভিয়েশন মত আছে, সেটা হচ্ছে যে আমরা এই 2 3টা আইটেম যেটা আমরা কাইজেন আইটেম বললাম, সেটাকে আমরা ডাইরেক্টলি নেক্সট ইটারেশনের ব্যাকলগে নিয়ে যাব, যাতে ওটা এক্সিকিউট হয়ে যাবে ইটারেশন। ঠিক আছে? এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ইমপ্রুভ করতে হবে। তাহলে এই ইটারেশন আমরা 2টা ইমপ্রুভ করলাম, নেক্সট ইটারেশন আরো 3 4টা ইমপ্রুভ করলাম। এইভাবে কিন্তু টিমের পারফরমেন্স বাড়তে থাকে এবং টিমটা একটা হাই পারফর্মিং টিম হিসেবে তৈরি হয়। রেট্রোস্পেক্টিভে মনে রাখতে হবে 2 ধরনের অ্যানালিসিস করা হয়, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা হয়, কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা হয়। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এক্সাম্পল হচ্ছে যে আমরা 4টা আইটেম নিয়েছিলাম, 4টাই করতে পেরেছি কিনা। তাহলে আমরা 100% করতে পেরেছি। কিন্তু এরকম যদি হয় 4টা করার কথা আমরা করেছি 3টা আর একটা করতে পারি নাই, তাহলে কি হবে? এই ইটারেশন শেষে গিয়ে দেখলেন যে আমাদের 4টার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট হয়নি। মনে রাখতে হবে অ্যাজাইলে যেটা কমপ্লিট হয় নাই বা ইন প্রোগ্রেস স্টেজে আছে, সেটা আসলে কোনো, হ্যাঁ, ভ্যালু ক্রিয়েট করে না। আপনি 3টা করতে পেরেছেন আর একটা পারেন নাই, কি হওয়া উচিত এখন? যে একটা পারলেন না সেটার ফিউচার কি হবে? নেক্সট স্প্রিন্টে চলে যাবে। তাহলে এটা কোথায় চলে যাবে? এটা প্রোডাক্ট ব্যাকলগে নাকি নেক্সট ইটারেশন। ইটারেশন ব্যাকলগ? মনে রাখতে হবে একটা ইটারেশন শেষ হলে কিন্তু ইটারেশন প্রোডাক্ট ব্যাকলগ শেষ। ব্যাকলগে। হ্যাঁ, এই একটা কিন্তু চলে যাবে প্রোডাক্ট ব্যাকলগে। কারণ কি? কারণ এর মধ্যে হয়তো কাস্টমারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বা কাস্টমার এখানে কোনো ফিডব্যাক দিয়েছে, দেখা গেলো এই 1 নম্বরটা আসলে এখন দরকারই নাই। হ্যাঁ, এই জন্য এটা অলওয়েজ চলে যাবে কোথায়? প্রোডাক্ট ব্যাকলগে। হুম। আচ্ছা, এখন বলেন, আমরা ধরেন এই 4টা আইটেম নিয়েছি, 4টার মধ্যে দেখা গেল 4টাই শেষ। এই যে সপ্তম দিনে এসে দেখলাম 4টাই কমপ্লিট হয়ে গেছে, আরো 3 দিন হাতে আছে, কি করব?
কাস্টমারের সাথে নেক্সট কথা স্প্রিন্ট বলা। হ্যাঁ, নেক্সট স্প্রিন্ট শুরু করে দিব 3 দিন আগে। প্রোডাক্ট ব্যাকলগ থেকে টপ আইটেমটা পুল করব। হুম, ঠিক আছে না? এই জন্য আমরা কিন্তু যে গ্রুমিং সেশন করেছি। কেন? যে এরকম যদি কেস হয় তাহলে কি করবো আমরা? তাহলে তার বসে থাকা যাবে না, ইমিডিয়েটলি আমরা নেক্সট ফিচার গুলো নিয়ে কাজ শুরু করে দেবো। ঠিক আছে। সেটা কি তাহলে স্যার নতুন স্প্রিন্ট হিসেবে কাউন্ট হবে? আর না 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 না, ও আচ্ছা আচ্ছা। কাস্টমারকে এর মধ্যে যদি আপনি যে একটা বা দুইটা নিলেন সেটাও যদি শেষ হয়ে যায়, আপনি 6টাই কাস্টমারকে দেখাবেন যে আমরা কিন্তু 6টা শেষ করেছি আর কি। হ্যাঁ, বোনাস। হ্যাঁ, তাহলে কি মানে যদি আগে কিছু শেষ হয়ে যায়, সব কয়টা প্রোডাক্ট ব্যাকলগ শেষ হওয়া না পর্যন্ত কি আমরা লেসন লার্ন এটা করতে পারবো না? না, যতক্ষণ টাইম না আসবে ততক্ষণ পারবেন না। 10 ডে ছাড়া আপনি আচ্ছা, এই কাজগুলো করতে পারবেন না, একদম ফিক্স। ওকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন সিচুয়েশন, আমরা আরো কিছু সিচুয়েশন কথা বলি। আমরা যদি দেখি যে এরকম হলো যে আমরা এইখানে মানে অষ্টম দিনে এসেই বুঝতে পারলাম যে আমরা যে 4টা নিয়েছি তার মধ্যে মাত্র 2টা কমপ্লিট করা সম্ভব। একটা অলরেডি কমপ্লিট হচ্ছে, 8টা কাজ করতেছি, যাই করি না কেন 2টার বেশি আর হবে না, অথচ আমরা 4টা কাজ নিয়েছিলাম। তাইলে এখানে কি করা উচিত এই অষ্টম দিনে এসে? এমনি বলেন যে কি করা উচিত? আমরা যে ওই আগে যে পড়ছিলাম কি সুইম না মবিং যেটা, সোয়ার্মিং, সোয়ার্মিং মুভিং, রাইট। হ্যাঁ মবিংটা করতে পারি। হ্যাঁ, মবিং করতে পারি আমরা, তাই না? যে আরো লোকজন মিলে, মানে আমরা নিজেরাই যে হয়তো একটু পিছিয়ে আছে দেখতেছি, হ্যাঁ আটকায় আছে, তাকে আমরা হেল্প করলাম। এইভাবে যদি টিমের মধ্যে পারফরমেন্স বাড়িয়ে একজন আরেকজনের হেল্প করে যদি আমরা করতে পারি, ঠিক আছে। এখন আর একটা কি আইডিয়া আসতে পারে না যে আমরা যেহেতু পারতেছি না, আমরা এখানে টিমে 10 জন আছি, আমরা বাইরে থেকে আরো 2জন বা 5জন নিয়ে আসলাম, আর কি? সেটা কি হতে পারে? কাজের ওই ইম্পর্টেন্ট। সোয়ার্মিং করতে পারি। না, সমিং তো করলাম, আমরা সমিং করে পারবো না ধরেন, আমরা লোক বাড়াতে চাই। 10জন ছিল, আমরা আরো 5জন নিয়ে আসতে চাই, তাহলে হয়তো এটা বাকি 2টা কাজও এখানে শেষ করতে পারবো। এটার আর সাথে এই তো রিসোর্স অনেক কিছু সম্পৃক্ত, এটা কি কাস্টমার ওই পরিমাণ দেবে আমাদেরকে? হুম, রাইট কোশ্চেন। হ্যাঁ, তার মানে এটা কিন্তু আরো লেস প্রেফার্ড অপশন। হ্যাঁ, জি স্যার, এবং হয়তো লোক আছে কিন্তু আপনি নতুন লোক নিয়ে আসলে সে যে সেরকম টিমের সাথে পারবে। কোঅপারেট করে কাজ করতে পারবে সেটাও কিন্তু হবে না। উল্টা আরো দেখা যাবে যে একটা দেওয়ার কথা ছিল, সে একটা এখন ইনকমপ্লিট থেকে গেছে। কারণ নতুন লোক আসে মানে কিন্তু টিমের কি ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই জন্য আসলে এটা সবচেয়ে লেস প্রেফার্ড। নতুন লোক নিয়ে এসে কাজ করব মাঝখানে, এটা আসলে অ্যাজাইল পছন্দ করে না, কারণ এটা আসলে হয় না, উল্টা আসলে হ্যাঁ ব্যাকফায়ার করে। তো আমরা এটা লেস প্রেফার্ড অপশন, বরঞ্চ যদি ওই 2টাই হয় সেই 2টা নিয়ে আমরা কাস্টমারকে দেখাবো। হ্যাঁ, ওকে। আর কি, আর কারো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, আমরা এই হ্যাঁ, স্যার স্প্রিন্টের সাইজ, এটা কি হুম, কোনো কোনো লজিকেই এই 2 সপ্তাহ ক্রস করবে না? আমরা শেষ করতে পারি আর না পারি। হ্যাঁ, আহ, কোনোভাবেই এটাকে এক্সটেন্ড করা যাবে না। ধরেন আপনি ঠিক। 10 দিনে দেখলেন, এই মানে নবম দিনে এসে দেখলেন যে আমার যদি আর একদিন বাড়াতো তাহলে আমি আসলে ফুল কমপ্লিট করতে পারতাম, এরকম হতে পারে না? জি হতে আর পারে। একদিন বাড়ালে কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই এই বক্সটাকে এক্সটেন্ড করা যাবে না। হ্যাঁ, তার মানে যদি 3টা হয় বা 3.5টা হয়, সে 3.5টা নিয়ে যান, বলছে 0.5 হয়নি। ওকে। হ্যাঁ, কিন্তু কোনোভাবে এটা সাইজকে আর বাড়ানো যাবে না কিন্তু। হ্যাঁ, এটা কমিটমেন্টও সেম থাকবে। সাইজটা সেম থাকবে। ওকে। আর আর এনি কোশ্চেন? কোশ্চেন করেন, যত কোশ্চেন করবে তত আমাদের ক্লিয়ার হবে আর কি। মানে এই যে এই আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসবে। হ্যাঁ, স্যার ইউজার স্টোরিটা একটু বলবেন, আমি এটা ক্লিয়ার হয়েছি স্যার। কোনটা? স্যার ইউজার স্টোরি এটা নিয়ে ডিটেল। ও, ইউজার স্টোরি আসলে, ইউজার স্টোরি একটা ফরম্যাট আছে অ্যাজাইলের। সেটা এটা হচ্ছে এরকম: অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু, টুটা মানে অ্যাঙ্কেল ব্র্যাকেটে লিখলাম, আমি ইউজারটাও অ্যাঙ্কেল ব্র্যাকেট লিখলাম, সো দ্যাট সো দ্যাট আই ক্যান, সো দ্যাট
অ্যাঙ্কেড ব্র্যাকেট হচ্ছে বেনিফিট অথবা ভ্যালু। এই ফরম্যাটে অ্যাজাইল কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আসে, গ্যাদার করে। হ্যাঁ, অ্যাজ এ ইউজার মানে ধরেন যার জন্য আপনি কাজটা করতেছেন, ধরেন আমরা বলেছিলাম কি করতে যাচ্ছি আমরা, ওই যে আমরা 10 মিনিটস স্কুলের মতো একটা স্কুল বানাতে চাই, তাই না, 20 মিনিটস স্কুল। তাহলে ধরেন আমি যদি কাস্টমার হই, তাহলে আমি কি চাবো অ্যাজ এ কাস্টমার, আমার একটা চাহিদা বলতেছে আর কি, আই ওয়ান্ট টু সার্চ, হ্যাঁ, সার্চ এনি কোর্সেস, সার্চ কোর্সেস সো দ্যাট আই ক্যান গেট মাই এক্সপেক্টেড কোর্স ইজিলি। ঠিক আছে, অ্যাজ এ কাস্টমার আই ওয়ান্ট টু সার্চ সো দ্যাট আই ক্যান গেট মাই এক্সপেক্টেড কোর্স ইজিলি। এটা হচ্ছে কাস্টমার একটা রিকোয়ারমেন্ট, এটাকে আমরা বলতেছি ইউজার স্টোরি। আসলে ইউজার স্টোরিটাকে কি বেস করে প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগটা টেস্ট করে? হ্যাঁ, হ্যাঁ, এখানে সবচেয়ে লোয়েস্ট আসলে ইউজার স্টোরি থাকবে, কিন্তু একটা চাঙ্কও থাকতে পারে। মানে চাঙ্ক মানে যেমন যেমন এটা সার্চিং বললাম, আমরা একটা বলতে পারি যে সার্চিং অপশন ক্রিয়েট করতে হবে। সার্চিং, এই সার্চিং এর মধ্যে কিন্তু অনেকগুলো ইউজার স্টোরি থাকবে। যেমন কেউ বললো কোর্স সার্চ করবো, কেউ বলবো টিচার সার্চ করবো, হ্যাঁ, কেউ বলবে কোনো একটা ক্যাটাগরি দিয়ে সার্চ করবো, কেউ হয়তো বলবে কোনো একটা স্পেশাল টপিক দিয়ে সার্চ করবো। এইটা সার্চিং এর একটা এপিক, তার মধ্যে আসলে এই অনেকগুলো ইউজার স্টোরি আছে। হুম, এরকম হতে পারে। থ্যাংক ইউ। হুম, আচ্ছা, আর কোশ্চেন? ওকে, আচ্ছা, এখন আসলে আমরা একটু নিজেরা একটু সবাই একটু ব্রেনস্টর্ম করি। আমরা বলেছি না যে অ্যাজাইলে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, এই যে আমরা এখানে যে কাজগুলো দেখালাম, এখানে কি ইটারেটিভ এবং ইনক্রিমেন্টালের এসেন্সটা কি আছে? ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল এসেন্স কি আমরা পাচ্ছি এখানে? ইনক্রিমেন্টাল তো আছে। হুম। তাই না, প্রতি 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পর পর উই আর ডেভেলপিং অর ক্রিয়েটিং সাম ইনক্রিমেন্ট। আর এটা কি ইটারেশন? ইটারেশন এটা ওয়ান। আবার নেক্সট ইয়াতে কিন্তু আমরা আবার এখান থেকে পিক করে আবার নেক্সট ইটারেশন কিন্তু শুরু করে দেবো। তার মানে উই আর ইটারেটিং। সো ইটারেশন এবং ইনক্রিমেন্টাল কিন্তু এর মধ্যে আছে। অ্যাজাইলের 4 ভ্যালুজ 12 প্রিন্সিপাল কি এখানে পাইছি বিভিন্ন জায়গায়? এই যে হুম। আমরা ইভেন্ট ইভেন্ট গুলো বললাম, এই ইভেন্ট গুলোতে কি অ্যাজাইলের প্রিন্সিপাল গুলো আছে? ইটারেশন প্ল্যানিং এ, তারপর রেট্রোস্পেক্টিভে আছে না? দেখবেন যে ভ্যালু এবং প্রিন্সিপাল কিন্তু কানেক্টেড আছে। যেমন আমরা যদি ভ্যালু বলি, ইন্টারাকশন ইন ইন্ডিভিজুয়ালস ওভার প্রসেস এন্ড টুলস, এখানে কি ইন্টারাকশন হচ্ছে না? এই সব ইভেন্ট গুলি কিন্তু ইন্টারাকশন ইভেন্ট। এবং যখনই যা তৈরি হচ্ছে, প্রোডাক্ট ওনারকে দেখাবেন, কাস্টমারকে দেখাবেন। ঠিক আছে, তারপর ওয়ার্কিং প্রোডাক্ট ইজ দ্য মেজার অফ প্রোগ্রেস, হচ্ছে না প্রিন্সিপাল? হুম। তারপর আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাস্টমারকে ডেলিভারি দিতে হবে শর্টার সাইকেলে, সেটা হচ্ছে না 2 সপ্তাহের মধ্যে আমরা দিচ্ছি। বুঝতে পেরেছি সবাই? এইভাবে দেখবেন সমস্ত ভ্যালুজ এবং প্রিন্সিপাল কিন্তু এখানে ইন্টিগ্রেটেড আছে। ঠিক আছে, তো আমরা এই যে আলোচনাটা করলাম, এটা আসলে মেনলি স্কামের উপরে। স্কাম কিন্তু ফুললি অ্যাজাইলের সমস্ত ভ্যালুজ এবং প্রিন্সিপালকে নিজের মধ্যে ইন্টিগ্রেট করছে। এই পুরো প্রসেসটা যে আমরা দেখলাম, এর মধ্যে কিন্তু দেখবেন সমস্ত ভ্যালুজ এবং প্রিন্সিপাল গুলো অলরেডি ইন্টিগ্রেটেড আছে কিন্তু। ঠিক আছে, তো তার মানে মেইন কিন্তু হচ্ছে আমাদের অ্যাজাইল মাইন্ডসেটটা, যার উপর বেস করে বাকি আমরা ফ্লোটা দেখলাম যে কিভাবে কাজ করে। ঠিক আছে, এর মধ্যে তাহলে আমি একটু ইয়াটা খুলি। এই সব জিনিসগুলো কিন্তু দেখবেন আপনাদের ইয়াতে আছে কিন্তু, হ্যাঁ, প্রেজেন্টেশন স্লাইডে। আমরা এখন একটু কুইকলি প্রেজেন্টেশন স্লাইডটা মুভ করব। এদিকে অবশ্য আজানও দিয়েছে, আমার বোধহয় একটু ব্রেকেও যেতে হবে। আমি স্ক্রিন কি বন্ধ করে রাখছি না? শেয়ার অফ আছে। ঠিক
ঠিক আছে না, আমরা এখানেই কিন্তু বোর্ডে চলে গেছিলাম তাই না, যে আমরা সব আলোচনা বোর্ডে করবো আমরা বলেছিলাম। এই যে এগুলো আমি ছবি এঁকেছিলাম, হ্যাঁ দেখেন এই যে, সবাই খেয়াল করেন এখানে আপনারা স্লাইড কি পড়েছেন কেউ স্লাইড গুলো? আমি যত আলোচনা করছি দেখবেন যে স্লাইডে অনেক সবকিছু মোটামুটি আছে, যে ছবিগুলো আছে দেখেন, এই যে উপরের নিচের দিকে বেশি, উপরের দিকে কিন্তু স্লিম। হ্যাঁ, যে আমি বলে আজকে দাগ দিলাম একটা সাইজ থাকে, হ্যাঁ, এবং এখানে সবকিছু সবকিছু কিন্তু এখানে থাকতে পারে, ডিফেক্ট থাকতে পারে, ফিচার থাকতে পারে, এনিথিং। ইভেন যে একটা একটা নাই যে ইমপ্রুভমেন্ট, যেটা কাইজেন, সেটাও কিন্তু এখানে থাকবে, হ্যাঁ কাইজেন। ঠিক আছে, পরের ছবিতে আমরা দেখাচ্ছি কি স্মল সাইজ, হ্যাঁ, আর এগুলো হচ্ছে বিগ সাইজ গুলো নিচে থাকে। আর পরে কি দেখাচ্ছি, যে এই সাইজিং গুলো থাকে, এটা কি, এটা কি সিকোয়েন্স, ফিবোনাচি সিকোয়েন্স। ঠিক আছে, নিচে আবার দেখেন টি শার্টও ইউজ করা হয়েছে, কম্বাইনলে ইউজ করা যায়। 13 এর পরে কি হওয়ার কথা, 21, তাই না? 21 ইউজ না করে আমরা সিম্পলিসিটির জন্য 20 ইউজ করতেছি, আর 20-এর যেটা ডাবল সেটা 40 ইউজ করতেছি। আসলে 21-এর পরে 37 হওয়ার কথা ছিল ফিবোনাচি সিকোয়েন্স অনুযায়ী, কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য এরকম ইউজ করেছি। এই ছবিটা দেখেন, ইন্টারেস্টিং ছবি কিন্তু এটা। তার মানে আমরা বলেছিলাম না যে ভিশন, তারপরে রোড ম্যাপ, তারপরে কি রিলিজ। তার মানে রিলিজ মানে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে আমাদের বেসিক ওয়েবসাইটটা ডেভেলপ করে ফেলবো আমরা। তাহলে এই রিলিজ ওয়ানে যদি এই ইউজার স্টোরি বা ফিচার গুলো আমরা ডেলিভারি দিতে পারি, তাহলে আমার রিলিজ ওয়ানটা কমপ্লিট হবে। পরের গুলো আমরা এখনো কিন্তু হাত দেইনি, যেহেতু এটা নেক্সট রিলিজে আছে, নেক্সট 6 মাস পরে হয়তো আমরা করবো। যখন এটা ডেলিভারি হয়ে যাবে তখন এটা এখানে চলে আসবে। হ্যাঁ, এটা রিলিজ 2, এটা রিলিজ 3, এই পুরা মিলে আমাদের হয়তো একটা রোড ম্যাপ তৈরি হবে, বা কোনো একটা প্রোডাক্ট কমপ্লিট হবে। ঠিক আছে, এবং সবসময় লো প্রায়োরিটি থেকে হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে কিন্তু অলওয়েজ প্রোডাক্ট ব্যাকলগ। একটা ভালো প্রোডাক্ট ব্যাকলগ কিভাবে বুঝবো আমরা, এই শব্দটা একটু সবাই লিখি। শব্দটা কি, ভালো প্রোডাক্ট ব্যাকলগ হয়েছে কিনা বুঝবো কিভাবে? ডিপ শব্দটা মনে রাখতে হবে, ডিপ। পরীক্ষা পাবেন ডিপ শব্দ। ডিপ মানে হচ্ছে, ডিতে হচ্ছে ডিটেইলড অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে উপরের দিকে যাতে ডিটেইলড অ্যাপ্রোপ্রিয়েটলি থাকে, আমি যেন কাজ করতে পারি, কোনো যাতে কনফিউশন না থাকে টিমে। এমার্জেন্ট, এমার্জেন্ট শব্দের অর্থ কি? এমার্জেন্ট সিচুয়েশনে কিন্তু অ্যাজাইল সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। মানে যে কোনো সময় নতুন রিকোয়ারমেন্ট চলে আসতে পারে, এমার্জ হতে পারে। এটা এরকম না যে রিলিজ ওয়ান ফিক্স হয়ে গিয়েছে, এর মধ্যেই কাস্টমার নতুন কিছু চলে আসতে পারে, এবং সেটা আমরা যাতে ওয়েলকাম করি। এবং এস্টিমেট থাকবে, ঠিক আছে, সাইজ থাকবে, কোনটা কিরকম সাইজ। হ্যাঁ, এই সাইজটাকে জেনেরিক নাম বলা হয় স্টোরি পয়েন্ট। হুম, প্রতিটা আইটেমের সাইজ করা হয় স্টোরি পয়েন্টে। এই যে আমি বললাম 2, 3, 5, 8, এগুলো হচ্ছে স্টোরি পয়েন্ট, যেটা ফিবোনাচি সিকোয়েন্স থেকে নেওয়া হয়। অলরাইট, আর কি থাকবে, অবশ্যই প্রায়োরিটাইজ থাকবে। লো প্রায়োরিটি গুলো নিচে থাকবে, হাই প্রায়োরিটি গুলো উপরে থাকবে, সেটাকে আমরা বলতেছি ডিপ। সবাই বুঝতে পেরেছি? তাহলে ডিপ থাকতে হবে কিন্তু। তারপরে দেখেন রিফাইনমেন্টের একটা ছবি আছে এখানে, দেখেন রিফাইনমেন্টে আসলে কি কি কাজ করা হয় আমরা আলোচনা করেছি, তার ডেসক্রিপশনটা এখানে আছে দেখবেন। এই যে আমাদের কোন একটা আইটেমের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যেতে পারে, কোন নতুন আইটেম ইনসার্ট হতে পারে। হ্যাঁ, কোন একটা আইটেম বড় ছিল, এটাকে ভেঙে 3 টুকরা করেছি আমরা, এবং একটা লাগবেই না, সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এই কাজগুলো গ্রুমিং সেশনে করা হয়। ঠিক আছে, এই সেশনটার আর একটা ছবি আছে দেখবেন, যে আসলে কি করা হয়। এই যে নতুন ইনসার্ট করা হয়, সাইজিং করা হয়, প্রায়োরিটাইজ চেঞ্জ করা হয়, এবং কারা কারা ইনভলভ হয় সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। আপনারা একটু দেখবেন ইটারেশন প্ল্যানিং এ কি কি করা হয়, দেখেন কখন করা হয়, কত সময়, কি করা হয়, কে করে, এগুলো সব কিন্তু এখানে বলা আছে। আপনারা অবশ্যই এগুলো পড়বেন কিন্তু একদম। এটা স্প্রিন্ট ব্যাকলগের এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইউজার স্টোরি কিংবা ফিচার, আর এগুলো হচ্ছে টাস্ক। হ্যাঁ, এটা হচ্ছে টু ডু, এটা হচ্ছে ডুইং, এটা হচ্ছে ডান। এটাকে আরেকটু এখানে দেখানো হয়েছে, দেখেন এগুলো হচ্ছে টাস্ক। এই ইউজার স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য এই 3টা কাজ করতে হবে, এটার জন্য এই 3টা কাজ করতে হবে, এটার জন্য এই 2টা কাজ করতে হবে।
এবং এখানে কি দেখবেন ভিতরে আওয়ার লেখা আছে যে এই কাজটা করতে কত ঘন্টা লাগবে। এর আগ পর্যন্ত কিন্তু কোনো ঘন্টা হিসাব করিনি আমরা, স্টোরি পয়েন্ট বলেছি। কিন্তু যখন কাজ চলে আসবে তখন কাজটা অবশ্যই ঘন্টায় হয়, ডিউরেশনে হয়। হ্যাঁ, এবং এর সাথে সাথে ছবিও থাকবে যে কে কাজটা করবে, এই কাজটা কে করবে, দুইজনের ছবি থাকবে। ঠিক আছে, করলে আপনাদের দেখবেন এখন কানেক্ট করতে পারবেন আপনারা ইটারেশন এক্সিকিউশনে কি করা হয়, কে কি করে, কার কি দায়িত্ব। ঠিক আছে, টিম মেম্বারই এই এক্সিকিউশনের মেইন দায়িত্ব, সে এক্সিকিউট করে। এগুলো অবশ্যই পড়বেন। ডেইলি স্ট্যান্ড আপে আমরা কি করি, লেস দেন 15 মিনিটস এর মিটিং করি, এবং এই তিনটা হচ্ছে মেইন এজেন্ডা। ঠিক আছে, ফুল টিম থাকবে এখানে প্রেজেন্ট। এবং এই যে আমরা দেখেন, এই যে এটা হচ্ছে আপনাদের ওই যে টু ডু লিস্ট, ইটারেশন ব্যাকলগ, এই গোল হয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সবাই এর সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, যাতে ট্রান্সপারেন্টলি আমরা দেখতে পারি কে কি করতেছে, কোন কাজটা কোথা কোন স্টেজে আছে। ট্রান্সপারেন্সি একটা অ্যাজাইলের প্রিন্সিপাল না? সেই ট্রান্সপারেন্সি কিন্তু দেখবেন যে অ্যাজাইলের সব অ্যাক্টিভিটির মধ্যে আছে, যাতে সবকিছু ওপেন থাকে। একটা জিনিস দেখেন, শব্দ একটা আছে দেখেন, পার্কিং লট। পার্কিং লট মানে আমরা এই যে 15 মিনিটের মিটিং, এর মধ্যে কোনো একটা প্রবলেম আসলো, এই প্রবলেম সলভ করার মিটিং কিন্তু এটা না। হ্যাঁ, আপনি এই বইয়ে পড়বেন, কেউ পড়েছেন এনটি প্যাটার্ন? ডেইলি স্ট্যান্ড-আপের 2টা এনটি প্যাটার্ন দেখবেন যে বইয়ে বলা আছে, কেউ পড়েছেন? 5 নম্বর চ্যাপ্টার। না, পড়া হয়নি। এন্টি প্যাটার্ন মানে কি? মানে যেটা স্বাভাবিক হওয়ার কথা সেটা যদি না হয় সেটাকে আমরা এন্টি প্যাটার্ন বলি আর কি। প্যাটার্নের বাইরে। এন্টি প্যাটার্নটা কি, আমরা 3টে এজেন্ডার বাইরে যদি কোনো আলোচনা শুরু করি, যে আমি গতকাল ছুটিতে এই কাজ করছি, এখানে বেড়াতে গেছিলাম, হ্যাঁ এই হয়েছে, এটা কিন্তু এন্টি প্যাটার্ন হয়ে যাবে। ওই 3টে এজেন্ডার বাইরে কোনো এজেন্ডা ডিসকাস করা যাবে না। হ্যাঁ, 1 নম্বর এন্টি প্যাটার্ন হচ্ছে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এটা কোনো স্ট্যাটাস মিটিং না। হুম, এটা কি মিটিং তাহলে? কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন মিটিং? আপডেট। না, আপডেট, কোলাবোরেশন মিটিং। হ্যাঁ, স্ট্যাটাস মিটিং না যে তুমি করছো কি করো নাই, হ্যাঁ এটা না। হ্যাঁ, কারণ এটা কেন না, কারণ এটা তো এখানে আছেই। এটা স্ট্যাটাস মিটিং না, এটা হচ্ছে কোলাবোরেশন মিটিং। কারো হেল্প লাগবে কিনা, হাউ উই ক্যান অ্যাচিভ দ্য গোল। এই যে আমরা গোলটা সেট করেছি 2 সপ্তাহে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে আমাদের, সেটা। 2 নম্বর এন্টি প্যাটার্ন আছে যে আমরা যে প্রবলেমটা বা ইম্পিডিমেন্ট আইডেন্টিফাই করলাম সেটা ওখানেই সলভ করা শুরু করে দিলাম। তাই এই 15 মিনিটে কোনো প্রবলেম সলভ করা যাবে এত অল্প সময়ে? তখন দেখা যায় মিটিং 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে এই মিটিং আর পরের দিন আর কেউ আসবে না। এই জন্যই যদি কোনো বড় প্রবলেম পান যেটা আসলে ওই মুহূর্তে সলভ হবে না, সলভের না, এটা শুধু প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, আইডেন্টিফাই যে করছেন ওটা সলভ করতে যাবেন না, ওই আইডেন্টিফাই করে আমরা কোথায় রাখবো, পার্কিং লটে রাখবো। পার্কিং লট কিছুই না, একটা জাস্ট একটা আলাদা বোর্ড, যেখানে আমরা কি কি ইম্পিডিমেন্ট পেলাম, সেই ইম্পিডিমেন্ট গুলোর আইটেম গুলো 1টা 2টা 3টা আইটেম পাওয়া গেছে। এই মিটিং শেষে আমরা ওটা এক্সিকিউট করতে যাবো, এখন না। এই যে পার্কিং লট, এখানে যে আইটেম গুলো আমাদের, হ্যাঁ প্রবলেম সলভ করতে হবে, ডিসকাস করতে হবে, সেগুলো আমরা ওখানে রাখবো। পরে এই মিটিং শেষ হয়ে গেলে স্কাম মাস্টার বা টিম লিড সে আসলে এটাকে নিয়ে কাজ করবে। ইম্পিডিমেন্ট দূর করার দায়িত্ব কার? টিম লিডার আছে। টিম লিডারের মেইন দায়িত্ব কি? টিম লিডারের মেইন 2টা দায়িত্ব। অ্যাজ এ সার্ভেন্ট লিডার সে সমস্ত প্রবলেম, ইম্পিডিমেন্ট, অবস্টেকল দূর করবে। আর 2 নম্বর হচ্ছে সমস্ত প্রসেসকে, যেগুলো আমরা প্রসেস দেখলাম বিভিন্ন ইভেন্ট গুলো, এগুলো ফেসিলিটেট করার মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে টিম লিডার। মিটিং এগুলো যাতে অ্যারেঞ্জ করা। খুশি হয়, টাইমলি হয়, সবাই পার্টিসিপেট করে, এটা করতে যা যা ফ্যাসিলিটি লাগবে, হ্যাঁ সবগুলোকে অ্যারেঞ্জ করার দায়িত্ব কিন্তু টিম লিডার অ্যাজ এ সার্ভেন্ট লিডার। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু ব্রেকে চলে যাই, নামাজের ব্রেকে। ব্রেক থেকে আমরা বাকিটা কন্টিনিউ করবো। হ্যাঁ।